পৃথিবীতে নোবেল লরিয়েট 8 জন জেলে আছে এখন। হ্যাঁ, তো নোবেল পাওয়াটা একমাত্র গ্রহণযোগ্যতা না, তো এটা বিভিন্ন কারণে, যেমন সুসি কি হয়েছে, সুসি মানবাধিকার লঙ্ঘনের জন্য সেও জেল খাটতেছে। তো এখন যদি উনি আমাদের কাছে গ্রহণযোগ্য, আমাদের গর্বের ব্যাপার, উনার কিছু ক্যাবিনেটে যারা আছে তারা হালুয়া রুটি খাওয়ার জন্য বিভিন্ন বাহানা দিয়ে ওনাকে এসব করতেছে। উনি কিন্তু বিপদের মধ্যে চলে যাচ্ছে, কারণ ওনার একবার একটা শুধু আওয়ামী লীগকে খেপানোর পরে, আওয়ামী লীগ উমার উপরে অ্যানয়েড হওয়ার পরে ওনাকে লেফট করাইছে, লেফট করে ওনাকে 7 তলায় ওনাকে লিফট বন্ধ করে দিয়ে উঠেছে। এখন যদি অন্য অন্য পার্টিরা ওনার খেপে যায়, তাহলে ওনার অবস্থানটা কোথায়? কতগুলি আছে না পকেট কমিটি, পকেট পার্টি আছে, 2 জনের এক পার্টি, এরকম 50 জন নিলে কিছু লাভ হবে না। এদের জনসমর্থন আছে, এদের প্রতিটা কনস্টিটিউয়েন্সি এনারা ইলেকশন দিতে পারবে, নমিনেটি দিতে পারবে ওনারা। তারা তো 1-2টা সিট পাবে, এটাই তো পারবে না ওইসব পার্টিগুলি। এই তো নামে মাত্র একটা বলার জন্য যে আমি পার্টির একটা সভাপতি, চেয়ারম্যান, আমি ওখানে গেছি আর কি। দেখুন, আমাদের একটা পয়েন্ট আমরা কেউ বলছিলাম, আমরা এটা এই পয়েন্টটুকু, যেটা সরকারের কর্মকাণ্ড অবৈধ হবে, এই সরকার যদি ইলেকশন করেও তা সেটাও অবৈধ হবে। আমি আইনের কথা বলতেছি। ব্যক্তিগতভাবে ইউনূস সাহেবের সাথে আমি খুব শ্রদ্ধা করি, উনি আমাকে ভালো জানে, আমি ওনাকে ভালো জানি, আমি একাধিকবার বলছি। কিন্তু এখন ইনারা তো অনেক পণ্ডিত লোকেরা তো এখানে আছে, তাদের সুবিধার জন্য তারা এই কথাগুলি বলতেছে না। আসিফ নজরুল সাহেবের এখন এই গভর্নমেন্টের সকল কর্মকাণ্ড সবকিছু অবৈধ হবে। ইভেন যদি ইলেকশনও করে সেটাও অবৈধ হবে। কেন অবৈধ হবে? দেখেন, এই গভর্নমেন্ট যখন আসছে তখন তত্ত্বাবধায়কটা আগের গভর্নমেন্টে ওটা বাতিল করে দিচ্ছে। এই গভর্নমেন্ট যখন আসছে তখন আবার এটা পুনঃস্থাপন হয়েছে, তাহলে এই গভর্নমেন্টের ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোনো অস্তিত্ব থাকে না অ্যাজ পার রুলস। কারণ তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তাহলে আর পুনরায় শপথ নিতে হয়, না হলে ইন্ডিয়ারা ইলেকশন করুক, কমিশন করুক, ওটা তো পরের কথা। আগে জায়নামাজ যদি পবিত্র না হয়, নামাজ পবিত্র হবে না। প্রথম তো এখন ইন্টেরিয়ামের গভর্নমেন্টের কোনো অস্তিত্ব সাংবিধানিকভাবে আইনগতভাবে ভিত্তি নাই। অর্থাৎ এখন যে সরকার যা কর্মকাণ্ড করছে সব অবৈধ। কেন অবৈধ? সেটা হলো যে ওই কথা বললাম আমি, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এটা করা হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট বাতিল করছিল হাসিনা, এইবারে কোর্টে এটা আসছে, আসার পরে তত্ত্বাবধায়ক পুনঃস্থাপন হয়েছে। তাহলে এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট হিসেবে ওনারা কিন্তু শপথ নেন নাই। ওই সময় হয়েছে, ওই সময় যেহেতু তত্ত্বাবধায়কের অস্তিত্ব ছিল না, এখন তত্ত্বাবধায়কের যখন অস্তিত্ব আছে তাহলে এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে। অর্থাৎ সরকারের অস্তিত্বই এখন নাই, এখন যা কাজ করতেছে সেটা অবৈধ করতেছে, এটা আইনের মধ্যে। তারপর যদি এই গভর্নমেন্ট ইলেকশনও করে, যদি সে ধরা হোক যে আওয়ামী লীগের সাথে যেটা চ্যালেঞ্জ করে যে এই গভর্নমেন্টের তো অস্তিত্ব, ইন্টারিয়াম গভর্নমেন্টের কোনো অস্তিত্ব সাংবিধানিকভাবে আইনগত নাই, যেহেতু তত্ত্বাবধায়ক এখন এলাইড, তো তাহলে ওই আপনি আইনের প্রশ্ন, এখানে তার আইনের প্রশ্ন নেই, যেহেতু একটা অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে থাকলো না তো অভ্যুত্থান। আপনি বলছেন যে আগে তত্ত্বাবধায়ক সরকারের মানে সরকার গঠন হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা আবার পুনর্বহাল হয়েছে, তো সেই ক্ষেত্রে সেটা কখন না, এটা বুঝতে হবে। এখন তত্ত্বাবধায়ক কখন হইলো? ইনারা যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট নিল তখন তত্ত্বাবধায়ক অস্তিত্ব ছিল না। এই গভর্নমেন্টের আমলে তত্ত্বাবধায়ক পুনঃস্থাপন হয়েছে। তাহলে পুনঃস্থাপনে এই গভর্নমেন্টের অস্তিত্ব থাকবে কোথায়? রাষ্ট্রপতি যদি একজন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় তাহলে তো উনি ওনার অস্তিত্ব থাকে, 2জন রাষ্ট্রপতির ঘোষ তো নাই। তো এখানে এখন 2টা গভর্নমেন্ট বলা হতো আইনগতভাবে। I'm sorry, Pathuri Sheikh, I have to interrupt. বলতে দেন, তারপরে আপনার বলেন। আপনার না, তত্ত্বাবধায়ক কোথাও প্রতিস্থাপিত হয়নি। আদালতের রায় এখনো ফর্মাল হয় নাই। আদালতের রায় হয়ে গেছে, ওটা হয়ে গেছে, আপনি জেনে নেন, হয়ে গেছে। আমি জানিয়ে বলতে আপনি জেনে নিয়ে কথা বলেন। আচ্ছা, আপনি বলেন, আপনি সময় ওটা বললেন, আপনি যুক্তি আপনি না, ভুল তথ্য না, এটা সঠিক তথ্য, সঠিক তথ্য। আপনি বলেন আপনার সময়। আমি এখন আমরা এটা নিয়ে আলোচনা নাই করি, কারণ এই সরকারটা তো জনগণের মাধ্যমে হয়েছে, বিপ্লবের মাধ্যমে। না, জনগণের মাধ্যমে ওই সময়ের জন্য ওটা ঠিক আছে, কিন্তু যখন এটা পুনঃস্থাপন হচ্ছে তো এটা নাই। 2 নম্বর হলো যে এই গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটিসের মধ্যে তথ্য, এই যে সংস্কার কমিটি হয়েছে, সংস্কার কমিশন, এটা কোনো অস্তিত্বই নেই বাংলাদেশ সংবিধানে। সংস্কার কমিটি বলে কোনো কমিটি নেই, তাহলে এটারও অস্তিত্ব থাকতেছে না। তাহলে এদের কার্যকলাপ, এদের সুপারিশের কথা বলে যে দীর্ঘায়িত করা হচ্ছে, এদের নিজেরাও তো অবৈধ হচ্ছে, কারণ এদের কোনো অস্তিত্ব নাই। তো হবে এটা সংবিধানই পাশ করতে হবে, সংসদে পাশ করতে হবে, এরকম সংস্কার কমিটি সংসদেও নাই, কিছুই নাই। অনির্বাচিত সরকার এরকম দিতে পারে না। আমি একটা উদাহরণ দিই, রাষ্ট্রপতি বিদেশে সফরে গেছে, যাওয়ার পরে ওনার একটা ইটালিয়ান একটা জুতা পছন্দ হয়েছে, উনি জুতাটা কিনছেন রাষ্ট্রের থেকে খরচ দিয়া। এখানে আসার পরে এমএসপি ব্রাঞ্চ থেকে বলছে, স্যার জুতার তো এখানে স্যাংশনের মধ্যে নাই, আপনি খাওয়া পাবেন, আপনি ওষুধ পাবেন, কিন্তু জুতা কিনতে পারবেন না। আপনি গিফট দিতে পারবেন, সেটা রাষ্ট্রের খরচ, জুতাটা পারবেন না। পরে রাষ্ট্রপতি নিজে জুতা কেনার পরে সে টাকা ফেরত দিতে হয়েছে। রুলস এর মধ্যে গেলে, যারা রুলস জানে না
তারা অনেক কথাই বলতে পারে। বাট এই সরকার তো আমি বলি শেষ করি বলি, যদি রাষ্ট্রপতি 1 নম্বর ব্যক্তি যদি একটা জুতা না দিতে পারে, কারণ আইনের মধ্যে পড়লে আমরা স্যাংশন লাগবে তো, সংবিধান সংসদে পাশ হয়ে আসে, ওনার কি খাবে না খাবে ওটা আইটেমগুলিও সংসদ দ্বারা করা, সংসদীয় কমিটি থেকে সিদ্ধান্ত হয়, মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত হয়, সংসদে যায়, সংসদ থেকে সেটা পাশ হয়, সেইভাবে উনি কাজ করবেন। যেহেতু সংসদে পাশ হয় নাই, তাহলে এই যে সংস্কার কমিশনের কোন সংসদে পাশ নাই, নির্বাচিত সরকার করে নাই এটা, তাহলে এটা তো পরবর্তী গভর্নমেন্ট যদি আসে যদি অনুমোদন না দেয় এটা অবৈধ হবে। এটা গভর্নমেন্ট ঘটনার উত্তর অনুমোদন নিতে হবে যদি এটা করে। 2 নম্বর হলো আমাদের দেশে অনেকগুলি তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি মানে সুপারিশ হয়, 7 দিনে হয়ে যায়। এটা কোনো বিদ্যুৎ আবিষ্কার না, এটা বিমান আবিষ্কার না, এটা এক্সিস্টেন্স আছে, এটাকে সংস্কার করা হচ্ছে। তার মানে কিছু ইন্ডাকশন হবে, কিছু ডিডাকশন হবে। তো সেইখানে এতদিন তো লাগার কথা না। এবং এরা রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নিচ্ছে, ভাতা নিচ্ছে, এদেরকে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের বিচারপতি দেওয়া হচ্ছে, এবং এদের টাইম বাড়তেছে। তো এনারা তো কেউ অনারারি সার্ভিস দিচ্ছে না, তো কেউ দেশপ্রেমের জন্য যদি দেখতাম যে বেতন নিচ্ছে না, গাড়ি নিচ্ছে না, এই গরিব দেশের টাকা থেকে ওনারা বেতন নিচ্ছে, ভাতা নিচ্ছে, ট্রান্সফারও নিচ্ছে। তো তাহলে কি হচ্ছে, এগুলো এতে দিচ্ছে, এটা দিতে অবৈধ হবে। যদি জুতার টাকা যদি ফেরত দিতে হয় রাষ্ট্রপতিকে, তাহলে এদের বেতন দিচ্ছে, এটাও ফেরত দিতে হবে যদি না সংসদে এটা পাস হয়। আসেন এই কথা, আমাদের এরকম গভর্নমেন্ট তো আরো আগেও আমাদের হয়েছে, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট হয়েছে, তো 3 মাসে আমাদের গভর্নমেন্ট ইলেকশন করছে না সুন্দর, শাহাবুদ্দিন করছে, ফখরুদ্দিন করছে, লতিফুর রহমান করছে, 3টা গভর্নমেন্ট এই ধরনের একই নেচারের গভর্নমেন্ট কিন্তু আমাদের দেশে ইলেকশন করছে, এবং এটা মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে সবার কাছে। তাইলে এখন ওনাদের বেশি সময় লাগবে কেন, 3 মাসে বেশি লাগবে কেন? হয়তো বলতে পারেন যে হাসিনা যাওয়ার সময় এলোমেলো করে দেখেছে, তাহলে আপনি 3 মাসের থেকে 6 মাস করতে পারেন, 9 মাস করতে পারেন, তার বেশি সময় কেন লাগবে? তারপর এখানে উনারা কিন্তু, উনি তো নিরপেক্ষ লোক না, উনি তো বলছেন ছাত্রদের একটা পার্টি করতে হবে। তো ছাত্রদের ওনার পরামর্শে ছাত্ররা একটা পার্টি করছে, কিংস পার্টি করছে, এবং সেটার পুলিশে রিগুলেশন করে মিটিং এর সকল ব্যবস্থা করে দিচ্ছে পুলিশ। তো রাষ্ট্রের ক্লিয়ারেন্স ছাড়া কি এটা হয়েছে? তাহলে উনি দেখা যাচ্ছে উনি কিংস পার্টির প্রতিনিধি, ওনার পরামর্শ ক্রমে কিংস পার্টিটা হয়েছে এনসিপি। তাহলে আপনি দেখেন ওনার কিন্তু গ্রহণযোগ্যতা ওইদিকে, উনি তো পার্টি, তাহলে উনি পার্টি যোগ দেওয়া উঠে যাক। এখানে এখন তত্ত্বাবধায়ক যেহেতু আসছে, তত্ত্বাবধায়ক সরকারটা গঠন হয়ে যায়। আমি দুঃখিত, আমি আইনের কথা বলছি, এটা আমার কারণ ব্যক্তিগত, আমি যদি কোনো পার্টি করি না, আমি যেটা আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি সঠিক মনে করছি ওটা করছি। এখন দেখেন বিতর্কিত যে এত এই বিতর্ক তৈরি হচ্ছে, দেখেন পৃথিবীতে নোবেল লরিয়েট 8 জন জেলে আছে এখন। হ্যাঁ, তো নোবেল পাওয়াটা একমাত্র গ্রহণযোগ্যতা না, তো এটা বিভিন্ন কারণে, যেমন সুসি কি হয়েছে, সুসি মানবাধিকার লঙ্ঘনের জন্য সেও জেল খাটতেছে। তো এখন যদি উনি আমাদের কাছে গ্রহণযোগ্য, আমাদের গর্বের ব্যাপার, উনার কিছু ক্যাবিনেটে যারা আছে তারা হালুয়ারকে খাওয়ার জন্য বিভিন্ন বাহানা দিয়ে ওনাকে এসব করতেছে। উনি কিন্তু বিপদের মধ্যে চলে যাচ্ছে, কারণ ওনার একবার একটা শুধু আওয়ামী লীগকে খেপানোর পরে, আওয়ামী লীগ উমার উপরে অ্যানয়েড হওয়ার পরে ওনাকে লেফট করাইছে, লেফট করে ওনাকে 7 তলায় ওনাকে লিফট বন্ধ করে দিয়ে উঠেছে। এখন যদি অন্য অন্য পার্টিরা ওনার খেপে যায়, তাহলে ওনার অবস্থানটা কোথায়? আমি বিনয়ের সাথে ইউনুস স্যারের বলতে, স্যার এসব ফন্দি ফেকির লোকজনের পাল্লায় না পড়ে আপনি সম্মান নিয়ে আপনি এটা একটা টাইম, যে টাইম বলছেন সেই টাইমের মধ্যে আপনি ইলেকশনটা দিয়ে দেন। উনি নিজে বলছেন ডিসেম্বরে, আবার এখন যেখানে যাচ্ছে তার 6 মাসের ব্যবধান, মানে আরো 2টা তত্ত্বাবধায়কের টাইম ওনারা নিয়ে নিচ্ছে। তো উনার যদি এটার মধ্যে কোন রকমের না থাকে, উনি কেন টাইম বাড়াবে? উনি তো শুধু প্রায়োরিটি দিবে ইলেকশন কমিশনের জন্য, অন্যগুলি তো ওনার উনি রুটিন ওয়ার্ক করবে। তো দেখা যাচ্ছে যে তাতে মনে হচ্ছে ওনাকে, ওনার অ্যাডভাইজারেরা যারা আছে ইয়েতে, ওনাদের লাভের জন্য, যেমন একজনে বলছে ইলেকশনে আমরা তো নির্বাচিত, তাহলে নির্বাচিত হলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকে, কত ভোট সেটা থাকে, আনঅফিসিয়ালি ডিক্লেয়ার করতে হয়, তাহলে নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকে। উনি কত ভোট পাইছে? উনি তো বলছেন উনি ফরহাদ মাজারের সাহেবের স্ত্রী, তো ফরহাদ মাজারের সাথে ওনার একটা কথা। আর ফরহাদ মাজার এখন মেয়াদ উত্তীর্ণ, এখন যত ভালো ওষুধ করে এক্সপায়ারি ডেট চলে গেলে ওটা কিন্তু প্রয়োগ করলে ভালো কাজ হয় না। তো উনি এক্সপায়ারি ডেট চলে গেছে ফরহাদ মাজারে বুদ্ধি দিলে তো হবে না। আমি রেকর্ড রাখি বলতেছি, এদের অনেকগুলি কর্মকাণ্ড অবৈধ হবে যদি না ওই সংসদে অনুমোদন দেয়। তো আমার মনে হচ্ছে ইউনুস সাহেবদের ওনার কোনো চাওয়ার পাওয়ার কিচ্ছু নাই, ওনার আর ভবিষ্যৎ কি হবে? উনি তো যে সম্মান পাইছে, উনি এইসবের ফন্দির মধ্যে না যাইয়া উনি তাড়াতাড়ি ডিক্লেয়ার করে ইলেকশন দিয়ে থাকে। আর কমিশন কোনো দরকার নেই, কমিশন করছে না, উপজেলা তো করছে জাতীয় পার্টি, পরবর্তী গভর্নমেন্ট সেটা বাতিল করে দিচ্ছে না। উপজেলা একটা ভালো জিনিস হওয়ার পরও সেটা বাতিল করছে। তাহলে এখন যে সংস্কার কমিটিতে সুপারিশটা করবে, এটা যে অন্য গভর্নমেন্ট একটা বৈধতা দিবে, আর তখন আরেকটা প্রবলেম হবে। সংস্কারের চলমান প্রক্রিয়া, আমাদের ইতিপূর্বে আমাদের যে প্রথম আলোচক যেটা বলছেন কথা সত্য, কারণ এটা চলমান প্রক্রিয়া, সময়ের প্রয়োজনে সবাই তাগিদে জনগণের ডিমান্ড অনুসারে সংস্কার হয়, সংস্কার চলতে থাকবে। এই সংস্কার এসে উসিলা দিয়া টাইম লিঙ্কার করে বেশি দিন সময় করলে অন্যরা সুযোগ পেয়ে যাবে, যাদের আমরা পতন করছেন তারা সত্যি সঞ্চয় করবে। এছাড়া ইন্টারন্যাশনাল প্লেয়ারেরও আছে এর মধ্যে,
কারণ আপনারা বার্মা এক করা হয়েছে, এটা বুঝতে হবে আমেরিকা বার্মা এক খেলার জন্য করে নাই। আজকে যে আমেরিকার দুজন লোক এখানে আসছে, এটা কি জন্য আসছে? কোন ইলেকশন নিয়ে আলোচনা হচ্ছে? আমরা কেউ জানি না এজেন্ডা কি আলোচনা। ইউনুস সাহেবের লোক যে ওনারা আসছে, ওনারা এজেন্ডা কি কি আমাদের ওনারা যে রাজনীতি করে দুইজন পার্টি একটা পার্টি হয়ে গেছে। বিএনপি আর অন্য পার্টি 10 জন মিলান কি এক হইলো? তো বিএনপি অসন্তুষ্ট হচ্ছে। বিএনপি তো ওই অসন্তুষ্ট কি কারণের জন্য? না, আসিফ নজরুল খুশিটা কোথায় দেখলো? মানে কি কারণে বিএনপিকে খুশি মনে হলো? খুশি হবার তো এটা যদি আমরা সবাই যদি পাগল না হয় তাহলে খুশি বলবো। ওনারা যেটা করছে ওনাদের কথা থাকে না, খুশি হওয়ার কারণটা কি? কি কারণে খুশি হবে? ওনারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে বলছে, ওনারা ওই টাইম তারা ঠিক রাখতেছে না, তারা সরে আসছে। আর ডিসেম্বরে কিন্তু বিএনপি বলে না, আওয়ামী লীগ অন্যরাও বলে নাই। আর একটা কথা হলো যে এখন আজকাল কতগুলি আছে না, পকেট কমিটি, পকেট পার্টি আছে, দুইজনের এক পার্টি, এরকম 50 জন নিলে কিছু লাভ হবে না। এদের জনসমর্থন আছে, এদের প্রতিটা কনস্টিটিউশনতে এনারা ইলেকশন দিতে পারবে, নমিনেটি দিতে পারবে ওনারা। তাদের তো তারা তো একটা দুটা সিট পাবে, এটাই তো পাবে না ওইসব পার্টিগুলি। এই তো নামে মাত্র একটা বলার জন্য যে আমি পার্টির একটা সভাপতি, চেয়ারম্যান, আমি ওখানে গেছি আর কি। বাংলাদেশে তো কয়টা পার্টি কি আছে আমরা সবাই তো জানি।